শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ম্যাম। আচ্ছা, সবাই বই নাও এবং দেখো আজকে আমি 12 অধ্যায়, আমরা কিন্তু মোটামুটি 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আর তোমাদের যে অষ্টম আর নবম অধ্যায়, আমি কোনোটা লাইভ ক্লাস নিয়েছি, আবার কোনোটা কি করেছি, একটা ভিডিও ক্লাস গেছে, একটা লাইভ ক্লাস গেছে। তোমরা সেইভাবে ক্লাসগুলো দেখে নিবে। তোমরা দেখি যে ক্লাসগুলো কম দেখো, মনে হয় এতজন স্টুডেন্ট ভিউয়ার দেখি না কেন। ক্লাস দেখবা, না দেখলে তো বুঝতে পারবে না। আমাদের ক্লাসগুলো আমাদের স্টুডেন্টের জন্যই ওইভাবে তৈরি করা। হ্যাঁ, তাহলে দেখো আমরা 12 অধ্যায় চলে আসছি। 3 অধ্যায় আমার ভিডিও ক্লাস যাবে আর 12 অধ্যায় আমি লাইভে নিব। এখানে 12 অধ্যায়ের মধ্যে বলছে, দেখো, জীবের বংশগতি ও বিবর্তন। এখন আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে আসলে বংশগতি বিদ্যাটা একদম প্রথম সেমিস্টারে প্রথম অধ্যায়ে আমরা পড়েছি, তাই না? তার আগে আমরা জানি যে বংশগতি জিনিসটা কি। বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো কি আসবে, বংশ পরম্পরায় সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হওয়াকে আমরা কি বলে থাকি, বংশগতি বলে থাকি। অর্থাৎ তোমার বৈশিষ্ট্য গুলো কোথা থেকে এসেছে, তোমার মা বাবার কাছ থেকে এসেছে। তাহলে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়াকে আমরা কি বলছি, বংশগতি, বা এটাকে আমরা হেরিডিটি বলে থাকি। বংশগতি বা এটাকে আমরা বলি হেরিডিটি। ঠিক আছে, পেয়েছো তোমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা? তোমাদের বইয়ের 256। ম্যাম কথা ভালো করে বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? দেখো তোমাদের নেটওয়ার্কের কোনো সমস্যা আছে কি? আমার তো এখানে কোনো আমি সমস্যা দেখছি না। ঠিক আছে, তাহলে পৃষ্ঠা হচ্ছে 256, 256 পৃষ্ঠা। এখানে আমরা প্রথমে আমরা বংশগতি সম্পর্কে শিখলাম। এরপরে আমরা বংশগতি বিদ্যা বা যেটাকে আমরা জেনেটিক্স বলে থাকি, এর ইংরেজি শব্দ কি, জেনেটিক্স। তাহলে এই যে বংশগতি, বংশগতির যে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আসছে, কেন আসছে, এই সব বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কি বলেছি, বংশগতি বিদ্যা বলছি। তাহলে বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা ও গবেষণা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে আমরা বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলছি। ক্লিয়ার হয়েছে? জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে, বংশগতি। বংশগতি বলতে কি বলেছি, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়া। তোমার মা বাবার বৈশিষ্ট্য সন্তানের ভেতরে, তোমার বৈশিষ্ট্য তোমার সন্তান, তারপরে এই যে জেনারেশন টু জেনারেশন যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাচ্ছে, এগুলো বিষয়ে বিশদ আলোচনা গবেষণা জীববিজ্ঞানের যে শাখায় করা হয় সেটাকেই আমরা বংশগতি বিদ্যা বলছি। এগুলো আমাদের অর্থাৎ জ্ঞানমূলকের মধ্যে আসে। হ্যাঁ, তাহলে 1 আর 2 হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। বংশগতি বিদ্যা বংশগতি কি, বংশগতি বিদ্যা কি, এই জিনিসগুলো আমাদের প্রশ্ন হিসেবে আসে। হ্যাঁ, এরপরে চলে আসো, দেখো বংশগতি বস্তু কি। বংশগতি বস্তু তাহলে আমরা কাকে বলবো? বংশগতি বস্তু সেটাই হবে যে কি হচ্ছে, এই যে তোমার বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে বাহক, তাকে আমরা কি বলছি, বংশগতি বস্তু বলছি। বুঝতে পেরেছো ইসমাইল? বলো রোহিত। জি ম্যাডাম। বংশগতি বস্তু, এটা 2 মার্কের প্রশ্ন আসে। জি বংশ, ম্যাম। হ্যাঁ, এটাও, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সবগুলোই লিখো। বংশগতি বস্তু বলতে কি বোঝো, 2 মার্কের প্রশ্ন। তাহলে আমরা কি বলবো, যে এই যে বৈশিষ্ট্যগুলো বহন কে, মাতা পিতার বৈশিষ্ট্যগুলো
যে তাদের সন্তান সন্ততির মধ্যে বহন করে নিয়ে যায় যে বস্তু তাকে আমরা বলছি বংশগতি বস্তু। এখন বংশগতি বস্তুগুলোর নাম তোমরা শিখো, ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। ক্রোমোজোম এখানে বহুপদীতে দিয়ে দেয় যে বংশগতি বস্তু হলো, হ্যাঁ, ক্রোমোজোম, জিন, ডিএনএ আর একটা আমাদের আরএনএ। হ্যাঁ, তাহলে বলো, ইয়াদ বলো, বংশগতি বস্তুটা কাকে বলে? একটু দ্রুত বলতে হবে। বলো, বংশগতি বস্তু কাকে বলছে? এর ইংরেজি শব্দ হচ্ছে হেরিডিটারি ম্যাটেরিয়াল। হেরিডিটারি ম্যাটেরিয়াল হচ্ছে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বংশগতি বস্তুর মাধ্যমে। তাহলে বাহক লাগবে, এমনি এমনি তো যাবে না, তাই না? এমনি এমনি কি বৈশিষ্ট্যগুলো এসেছে? তোমার চেহারা দেখতে তোমার বাবার মতো হয়েছে, তোমার চেহারা দেখতে তোমার মায়ের মতো হয়েছে, তোমার চোখের রং বাবার যদি একটু ব্রাউন কালার হয় বা মায়ের যদি ব্রাউন কালার হয়, এই যে বৈশিষ্ট্যগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো, সবার চুলের গঠন এক না। মায়ের যদি চুল কোকড়া হয় দেখবা যে সন্তানের ভেতরেও আসছে। হ্যাঁ, এই যে বৈশিষ্ট্যগুলো আপনা আপনি চলে আসবে? আসবে না। যে বহন করে নিয়ে আসছে তাদেরকে আমরা কি বলেছি? বংশগতি বস্তু বলছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম কি কি? নাম হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। তাহলে দেখো, আজকে আমরা বংশগতি বস্তুগুলো নিয়ে আলোচনা করব। বংশগতি সব বস্তু নিয়ে আলোচনা করব না, আমরা দুইটা বস্তু নিয়ে আলোচনা করব। একটা আমরা ক্রোমোজোম, একটা বস্তু, হ্যাঁ, ক্রোমোজোমকে নিয়ে আলোচনা করব, আর ডিএনএ এর কেবলমাত্র আমরা রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। দুই ধরনের গঠন আছে, দেখো এখানে স্ট্রাকচার আমার আছে দুইটা। এটা আমার ডিএনএ এর, এটা কেমিক্যাল স্ট্রাকচার, এটা তার ফিজিক্যাল স্ট্রাকচার, এটা দেখতে কেমন। হ্যাঁ, এটা দেখতে কেমন। এখন ক্রোমোজোমটা দেখো, ক্রোমোজোমটা আমরা বলছি যে বংশগতির এটা প্রধান বস্তু। হ্যাঁ, ক্রোমোজোম তোমাদের বইয়ের 257 পৃষ্ঠায় চলে আসো। কত পৃষ্ঠা? 257। এইটুকু যে পড়ালাম, কারো কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো তোমরা? তোমরা লাইভ ক্লাস শুধু করো আর ভিডিও ক্লাসগুলো দেখো তোমরা, হ্যাঁ, না দেখলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, ভিডিও ক্লাস না দেখলে তোমাদের একটু সমস্যা হবে, এই জিনিসগুলো বুঝতে পারবে না। তাহলে খেয়াল করো, ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, হচ্ছে ক্রোমোজোম বংশগতির প্রধান উপাদান। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যাওয়াটাই কি? বংশ পরম্পরায় নিয়ে যাওয়াটাই বংশগতি। এই বংশগতির প্রধান উপাদানের নাম কি? ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদানের নাম ক্রোমোজোম। এরপরে দেখো বলছে যে এই ক্রোমোজোমের অবস্থানটা কোথায়? ক্রোমোজোম কোথায় অবস্থান করে? এই যে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কোথায়? নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসের ভেতরে এই যে নিউক্লিয়াসের ভেতরে কি আছে দেখো, এই জিনিসগুলো দেখা যাচ্ছে না? এর নাম কি? ক্রোমাটিন। ক্রোমাটিন বস্তু, তাই না? তন্তু। ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তু বা এগুলোকে আমরা ক্রোমাটিন জালিকা বলে থাকি। এখন এই যে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন জালিকা যেগুলো, এগুলো আমরা তৃতীয় অধ্যায় পড়েছি। কোষ বিভাজনের সময় যখন মোটা খাটো দেখায় তখন তাদেরকে আমরা কি বলেছি?
একটা নাম দিয়েছি, সে নাম হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখো, হ্যাঁ ক্রোমোজোম, ক্রোমোজোমের অবস্থান কোথায় বলো? ক্রোমোজোমের, তোমরা কিন্তু মিউট করে রেখো। নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াসে। হ্যাঁ, কোথায় আছে ক্রোমোজোমের অবস্থান? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম অবস্থান করে। এবং এই যে ক্রোমাটিন যে বস্তুগুলো আছে, ক্রোমাটিন বস্তুগুলো যখন কি হয়ে যায়, কোষ বিভাজনের কোন ধাপে? প্রোফেজ ধাপে সে পানি ছাড়তে থাকে, এবং ওই সময় ক্রোমোজোম গুলো কি হচ্ছে, ধীরে ধীরে মোটা এবং খাটো হচ্ছে। ওই সময় ক্রোমাটিন জালিকাগুলোর নাম আমরা কি দিয়েছি? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের অবস্থান কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। এখন দেখো কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে? স্ট্রাসবার্গার। কত সালে? 1875 সালে। কত সালে? 1875 সালে, মনে রাখতে হবে। হ্যাঁ, আঠারোশো 75 সালে কি আবিষ্কার করেছেন? ক্রোমোজোম আবিষ্কার করেছেন 1875 সালে। এই যে, তাহলে ক্রোমোজোমের আবিষ্কারক হচ্ছে স্ট্রাসবার্গার। কত সালে? 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেছে। এখন দেখো, এই যে এই ক্রোমোজোম থেকে অনেক প্রশ্ন আছে। ক্রোমোজোমের দৈর্ঘ্য কত? ক্রোমোজোমের দৈর্ঘ্য আমরা জানি যে কত, এখানে 3.5 থেকে 30 মাইক্রন হয়ে থাকে। কত মাইক্রন? 3.5 থেকে 30 মাইক্রন হয়ে থাকে। 3.5 দেখতে পাচ্ছ তোমরা? আলো লাগছে, ইয়েস ম্যাম। ছোট লাগছে। ঠিক আছে, কত? 3.5 থেকে 3.5 থেকে, এটা কি ক্রোমোজোমের দৈর্ঘ্য। 3.5 থেকে কি হয়ে থাকে? 30 মাইক্রন হয়ে থাকে। এবং বলছে দেখো এর প্রস্থ কত? এর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন হয়ে থাকে। ঠিক আছে, প্রস্থ 0.2 থেকে 2.0 মাইক্রন। এখানে কিন্তু পয়েন্ট আছে, হ্যাঁ পয়েন্ট আছে, বুঝতে পারছো পয়েন্টগুলো? পয়েন্ট আছে। ম্যাম 3.5 আর 30.0 মাইক্রন। ঠিক আছে, এখানে প্রস্থ আমাদের 0.2 থেকে 2.0 মাইক্রন হয়ে থাকে। এখন দেখো, এই যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু প্রজাতি ভেদে ভিন্ন। ক্রোমোজোম সংখ্যা প্রজাতি ভেদে ভিন্ন। তোমরা হয়তো ক্লাস 8-এ পড়েছো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত বলো তো? কত জোড়া বা কতটি? কারো মনে আছে? 23 জোড়া। গুড, 23 জোড়া, অর্থাৎ 46টি। হ্যাঁ, এখানে তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে যে 23 জোড়া। এরকম ভাবে বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। বলছে দেখো, প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। কি বললাম? প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা কত থেকে? 2 থেকে 1600 হতে পারে। এরকম বিভিন্ন জীবের ক্রোমোজোম আছে, যেমন ছাগলের ক্রোমোজোম 60টি, কোনো ব্যাঙের 22টি, এরকম ভাবে মাছির 12টি, তাহলে ধানের 24টি। এই যে ক্রোমোজোম সংখ্যা, তাহলে প্রজাতি ভেদে ধান একটা প্রজাতি, এটা উদ্ভিদের দিকে চলে গেল, এর আসছে কতটি? 24টি। গরু ছাগলের 60টি, যেহেতু এরা কাছাকাছি। কোনো ব্যাঙের 22টি। এই যে প্রজাতি ভেদে, তাহলে আমরা ক্রোমোজোম সংখ্যা কত বললাম বলো? প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা আমাদের কত হচ্ছে? প্রজাতি 2 থেকে 1600। হ্যাঁ, কত? 2 থেকে
16টি হয়ে থাকে হ্যাঁ। প্রজাতি ভেদে এটাও আমাদের একটা এমসিকিউ এর প্রশ্ন যে প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 16টি হয়ে থাকে। এরপরে দেখো এই ক্রোমোজোমটা আমাদের কি কাজ করছে, ক্রোমোজোমের কাজই বাকি আমরা বলেছি বংশগতির প্রধান উপাদান, তাই না? তাহলে নিশ্চয়ই এই ক্রোমোজোম কি করছে, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বহন করে নিচ্ছে। তোমার চুলের রং কালো, তোমার চুলের রং ব্রাউন, তোমার চোখের রং ব্রাউন, তারপরে তোমার চোখের রং কালো, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো নির্ধারণে কে সাহায্য করছে, আমাদের ক্রোমোজোম সাহায্য করছে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। প্রশ্ন আসে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? আমি এগুলো মুছে দিলাম, প্রশ্নটা লিখো, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? 2 মার্কের প্রশ্ন আসে। ক্রোমোজোমকে বংশগতির প্রশ্ন লিখছো তোমরা, ভৌত ভিত্তি বলা হয় কেন? ওকে, বুঝতে পেরেছো? 2 মার্কের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তাহলে কেন বলবো আমরা, বলো। ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা থেকে কি করছে, জিন, অর্থাৎ এই যে জিন সন্তান সন্ততির মধ্যে নিয়ে যাচ্ছে। এখন জিনটা কি তোমাদের কাছে একটা নতুন শব্দ, তাই না? এর আগেও হয়তো শুনেছো, কিন্তু জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বহনকারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে আমরা কি বলে থাকি, জিন বলে থাকি। তোমার চামড়ার গঠন, তোমার চোখের গঠন, চোখের রং, চুলের রং, তোমার যে বিভিন্ন যে মানে স্ট্রাকচার, হ্যাঁ, এই যে এগুলোর ক্ষেত্রে কে কাজ করবে, তাহলে আমাদের জিন কাজ করবে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে আমরা জিন বলে থাকি। তাহলে ক্রোমোজোমকে আমরা কেন ভৌত ভিত্তি বলছি? ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতার জিনগুলো কোথায় নিয়ে আসছে, সে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চুলের প্রকৃতি মানে কি, কারো স্ট্রেট চুল, কারো হচ্ছে যে কোকড়ানো চুল, এবং বিভিন্ন দেখবা যে দেশের মানুষেরও কিন্তু মানুষ তো সবাই একই প্রজাতি, হোমো স্যাপিয়েন্স, তারপরেও কেন চামড়ার গঠন, কোনো দেখবা যে হচ্ছে যে একদম কি চামড়া কালো, আবার কোনোটা সাদা, কোনো এগুলো কি হচ্ছে, জিনের কারণে হচ্ছে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক কি হচ্ছে, বাহিত হয়ে বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখছে। বংশগতির ধারাকে তারা কি রাখছে, অক্ষুণ্ণ রাখছে। এই কারণেই ক্রোমোজোমকে আমরা বংশগতির ভৌত ভিত্তি বলে থাকি। তোমরা সুন্দরভাবে উত্তরটা কিন্তু এটুকুই দিবে যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে জিন কি করছে, সন্তান সন্ততির মধ্যে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সেই বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করছে। এই কারণেই আমরা কি বলেছি, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলছি। আচ্ছা, একটু পড়া ধরি দেখি, অনেকটুকু আগিয়ে গেছি, বলো। হ্যাঁ ঠিক আছে, 1875 সালে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের এটা কি গেল একটা, বলো তো, বংশগতি বস্তু গেল না? আমি এগুলো সব মুছে দিলাম। আরো একটা বংশগতি বস্তু, সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ আমরা জানি নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ। এখন আজকে আমি ডিএনএ নিয়ে আলোচনা করব। এই ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, ঠিক আছে, ডিএনএ। এখন খেয়াল করবে এই যে ডিএনএটা আমরা বলছি কেমন ধরনের, একটু দেখো।
ভৌত গঠনের মধ্যে একটু বলে দিই যে এটা কিন্তু দ্বিসূত্রক। দ্বিসূত্রক মানে কি, দুইটা সূত্র। এই যে খেয়াল করবে, আমি একটা এদিক দিয়ে আঁকাচ্ছি, আবার দেখো এই দিক দিয়ে আর একটা আঁকাচ্ছি, তাহলে এটা কি সূত্রটা কি কেমন, দ্বিসূত্রক না? দেখতে কেমন তাহলে এটা? দ্বিসূত্রক। ডিএনএ কয় সূত্রক? দ্বি 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 হ্যাঁ দ্বি। দ্বি মানে দ্বিসূত্রক। হ্যাঁ হ্যাঁ, দ্বি মানে দুই। গুড। ডবল হেলিক্স এটাকে আমরা বলে থাকি, ডবল হেলিক্স। আর ডিএনএ হচ্ছে আমরা বললাম বংশগত ক্রোমোজোমের প্রধান উপাদান। এটাকে আমরা কি বলে থাকি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলে থাকি। ডিএনএ এর পূর্ণরূপ আমাদের জানা লাগবে। এটি সাধারণত দুই সূত্র বিশিষ্ট। কয় সূত্র আঁকিয়েছি? দুই সূত্র। এখানেও দেখো কয়টা সূত্র, এদিক দিয়ে একটা স্ট্র্যান্ড গেছে, তাই না? হ্যাঁ, এদিক দিয়েও আর একটা স্ট্যান্ড গেছে, তাহলে দুই সূত্র। ঠিক আছে। এরপরে বলছে তুমি যদি এটাকে এভাবে না দেখে এর কেমিক্যাল স্ট্রাকচারটাও দেখো, তাহলে দেখো এদিক দিয়ে একটা সূত্র গেছে, এদিক দিয়ে আমাদের আর একটা সূত্র গেছে, তাহলে ডিএনএ কয় সূত্র? দুই সূত্র। এরপরে আরো একটা নতুন কথা পাবে, পলিনিউক্লিওটাইডের গঠন। দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড। এখন শিখতে হবে যে আসলে পলিনিউক্লিওটাইডটা কি। পলিনিউক্লিওটাইড। হ্যাঁ, পলিনিউক্লিওটাইড। তো পলি হচ্ছে, পলি মানে বহু, আর নিউক্লিওটাইড এখন আমরা শিখবো যে নিউক্লিওটাইডটা কি আসলে। নিউক্লিওটাইড, এখানে নিউক্লিওটাইডের ভেতরে দেখো, নিউক্লিওটাইডের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো প্রথমত এখানে 5 কার্বন বিশিষ্ট কি আছে? রাইবোজ, সুগার বা শর্করা আছে। কি পলিনিউক্লিওটাইড? পলিনিউক্লিওটাইড তো আমরা দেখলাম। নিউক্লিওটাইড খুব খেয়াল করবে, নিউক্লিওটাইড না বুঝলে ডিএনএ বুঝতে সমস্যা হবে। নিউক্লিওটাইডের ভেতরে আমরা কি বললাম? 5 কার্বন বিশিষ্ট, হ্যাঁ কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা, হ্যাঁ 5 কার্বন বিশিষ্ট শর্করা। এরপরে দেখো নাইট্রোজেন ঘটিত বেজ। বেজ মানে ক্ষার। নাইট্রোজেন ঘটিত বেজ বা ক্ষার। আরো থাকবে হচ্ছে অজৈব ফসফেট। এই যে তিনটা উপাদান আমরা পেলাম, এই উপাদানের সমন্বয়ে গঠিত যা গঠিত হচ্ছে তাকে আমরা কি বলছি? এই উপাদানগুলো নিয়ে যা গঠিত হচ্ছে সেটাই কিন্তু আমাদের নিউক্লিওটাইড। বুঝতে পারলে? তাহলে নিউক্লিওটাইড আমরা বলবো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বিশিষ্ট রাইবোজ শর্করা বা সুগার, নাইট্রোজেন ঘটিত বেজ বা ক্ষার, অজৈব ফসফেট। এগুলোকে একত্রে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। তোমরা বুঝতে পেরেছো? তাহলে অজৈব ফসফেট কি? অজৈব ফসফেট কি? অজৈব ফসফেট হচ্ছে আমাদের, এখন দেখো খেয়াল করো, তাহলে দেখো রাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত বেজ বা ক্ষার, অজৈব ফসফেট। এখন এই যে এই তিনটাকে একত্রে আমরা বলছি নিউক্লিওটাইড। তোমরা খেয়াল করো, এই যে এইটুকু আমার কি? নিউক্লিওটাইড। এটা আমার নাইট্রোজেন বেজ, এটা আমার সুগার, এই যে একটা গোল দিয়েছি এটা আমার ফসফেট। তাহলে এতটুকু কি বলতো? এতটুকুকে আমরা কি বলছি? এতটুকু কি হবে? নিউক্লিওটাইড। হ্যাঁ, এতটুকু আমার নিউক্লিওটাইড। কিন্তু ডিএনএটা আসলে কি?
পলিনিউক্লিওটাইডের একটা সূত্রক, পলিনিউক্লিওটাইডের একটা সূত্রক। তাহলে তোমরা খেয়াল করো, দেখো এইটুকু আমার একটা নিউক্লিওটাইড, বুঝতে পারছো? এটা আমার একটা নিউক্লিওটাইড, এইটুকু আমার একটা নিউক্লিওটাইড, এইটুকু আমার একটা নিউক্লিওটাইড। তাহলে পলি মানে আমি কি বলেছি বলো? পলি মানে বহু। গুড, বহু। বহু। তাহলে এই যে অনেকগুলো নিউক্লিওটাইডের গঠনকে আমরা কিন্তু ডিএনএ বলছি। অনেকগুলো নিউক্লিওটাইডের গঠনকে আমরা কি বলছি? ডিএনএ বলছি। তাহলে ডিএনএ আমরা বললাম পলিনিউক্লিওটাইডের গঠন। নিউক্লিওটাইড হচ্ছে কি কি দিয়ে গঠিত হবে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বা শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস। এখন আমরা এই যে নাইট্রোজেন ঘটিত বেস গুলোর নাম শুনবো। হ্যাঁ, এখন ডিএনএ আবিষ্কার করেছে কে বলতো? মনে আছে? দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছিলাম। ওয়াটসন এবং ক্রিক। এবং এটার জন্য ওনারা কি করেছিলেন? নোবেল পুরস্কারও পেয়েছিলেন। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক কি করেছে? ডিএনএটা আবিষ্কার করেছেন 1953 সালে। এই যে ডবল হেলিক্স যে গঠন, এই যে ডবল হেলিক্স গঠন, এই গঠনটা ওয়াটসন এবং ক্রিক কত সালে? 1953 সালে কি করেছে? আবিষ্কার করেছে। এখন দেখো যে এই যে নিউক্লিওটাইডের ভেতরে আমরা বলছি যে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দুই ধরনের। কয় ধরনের? নাইট্রোজেন বেস দুই ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা 2 নাম্বার হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে? তাহলে নাইট্রোজেন বেস আমরা কয় ধরনের বলছি? দুই ধরনের, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এখন দেখো পিউরিন গুলো কি কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। পিউরিন, অ্যাডেনিন, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। দেখো এখানে আমার এ আছে, ঠিক আছে? এ দিয়ে আমরা প্রকাশ করি। আর আরেকটা আছে গুয়ানিন। হ্যাঁ, জি দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। তাহলে নাইট্রোজেন বেস দুই ধরনের, পিউরিন আর পাইরিমিডিন ও দুইটা এখানে আছে। একটা হচ্ছে সাইটোসিন আর একটা থায়ামিন। সাইটোসিন, সাইটোসিন, 2 নাম্বার হচ্ছে থায়ামিন। সাইটোসিনকে আমরা, থায়ামিনকে টি দিয়ে প্রকাশ করব, সাইটোসিনকে আমরা সি দিয়ে প্রকাশ করব। আরো খেয়াল করবে এখানে যে আমাদের দুই ধরনের বেস আছে, পিউরিন আর পাইরিমিডিন, কখনো কিন্তু পিউরিন পিউরিনের সাথে যুক্ত হবে না। খুব খেয়াল করবে, আমি একটা কথা বললাম যে পিউরিন পিউরিনের সাথে যুক্ত হবে না বা পাইরিমিডিন পাইরিমিডিনের সাথে যুক্ত হবে না। পিউরিন আর পাইরিমিডিন যুক্ত হবে, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থায়ামিন, দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা। তাহলে এটা আমার কি বলো? এটা এ, এটি লেখা আছে না? দেখো এটা লিখেছি না? কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়েছি? দুইটা হাইড্রোজেন বন্ধন। তাহলে এ হচ্ছে কি? পিউরিন, পিউরিন, আর টি হচ্ছে আমার পাইরিমিডিন। তাহলে একটু মনে রাখতে হবে যে যুক্ত হবে হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন, অর্থাৎ এরা যে সমগোত্রীয় এরা কি হবে না? যুক্ত হবে না। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাডেনিন, অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং সাইটোসিন গুয়ানিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা? 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে। এটা গেল আমাদের কি ডিএনএ এর রাসায়নিক গঠন। যদি তোমাকে এটা পুরো ডিএনএ এর গঠন দেয় না, কখনো দিবে তোমার ভৌত গঠন, কখনো দেয় কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা বলবো আসলে ডিএনএ হলো পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রক একটা গঠন। পলিনিউক্লিওটাইডের আগে আমরা শিখবো কি নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড হচ্ছে 3টা বস্তুর সমন্বয়ে গঠিত। একটা নাইট্রোজেন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা,
নাইট্রোজেন বেস দুই ধরনের, অ্যাডেনিন এবং পিউরিন এবং পাইরিমিডিন, এবং আরো আছে আমাদের অজৈব ফসফেট। এখন দেখো যে আমরা বললাম যে নাইট্রোজেন বেস দুই ধরনের, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের নাম হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের নাম হচ্ছে সাইটোসিন থায়ামিন। আমরা সব সময় জানি যে ডিএনএ এর গঠনের ক্ষেত্রে কখনো পিউরিন পিউরিন যুক্ত হবে না এবং পাইরিমিডিন পাইরিমিডিন যুক্ত হবে না, পিউরিন পাইরিমিডিন যুক্ত হবে। এই ক্ষেত্রে অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা, সাইটোসিন থায়ামিনের গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে আজকে তোমাদের আমার এইটুকুই পড়া থাকবে, ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার পর্যন্ত। আমরা আগামী দিন আরো ডিএনএ যে গঠনের আরো অংশ আছে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা শিখবো। কারো কোনো সমস্যা আছে? আজকে যেটুকু শিখালাম এটাই আমার কিন্তু বাড়ির কাজ, যে পড়ে ফেলবে। সবাই ভালো থাকো, হোমওয়ার্কটা লিখে নিবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।